আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়ে সবাই জানেন, কিন্তু কথাগুলো ডিফারেন্ট হবে। এই কারণেই যে নবজাতক শিশু মায়েরা জন্মদানের পরে প্রসবের পরে মায়ের শারীরিক এবং মানসিক যে ধকল নিরাময় এবং বিভিন্ন জটিলতা দূর করতে হোমিওপ্যাথির প্রধান যে ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি, কী কী ওষুধগুলো আসতে পারে সেই বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তো প্রসবকালীন আঘাত ও ব্যথানাশক ওষুধ যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যে 1 নম্বরে আমরা আর্নিকা পাবো। আর্নিকা মন্টেনা প্রসবের পর এটি প্রথম এবং প্রধানতম ওষুধ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। মানে মায়ের সন্তান প্রসবের পরে এই ওষুধটাকে আমরা প্রথম এবং প্রধান ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি। জরায়ু এবং শরীরের পেশিতে তীব্র থেতলে যাওয়ার মতো ব্যথা, জরায়ু এবং শরীরের বিভিন্ন অর্গানে বা বিভিন্ন পেশিতে মনে হয় যেন থেতলে যাওয়ার মতো ব্যথা, মারলে যেরকম ব্যথা হয়ে থাকে এরকম একটা ব্যথা থাকলে এটিকে আমরা ব্যবহার করব। এটা সবাই জানে। এই ওষুধটা জানে না, এই ব্যবহারটা জানে না এরকম ডাক্তার খুব কমই আছে, নতুন পুরান মিলাই সবাই জানে। তবুও এগুলো আলোচনা করা, যে যত আমরা আলোচনা করব তত আমাদের ভিতরে এই জিনিসটা বেশি বসবে এবং আমরা বেশি শিখতে পারবো এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কাজে লাগাতে পারবো। তো সেই জন্যই আমাদের আলোচনা করা। এটা রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে। দেখেন, মেডিসিন হোমিওপ্যাথি কিন্তু এর গুরুত্বটা একটু উপলব্ধি করার বিষয় আছে, যে এই ওষুধটা আর্নিকা এমন একটা ওষুধ যে এটা রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, আবার এটার ইনফেকশন প্রতিরোধেও সাহায্য করে। এরপরে আছে বেলিসপেরিনিস। যদি আর্নিকা সেবনের পরে রোগীদের কোনো ক্ষেত্রে যদি আমরা ওই সঠিক উপশমটা না পাই বা সঠিক জায়গায় রোগী উপশম হচ্ছে না, দেরি হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এই ওষুধটা বেলিসপেরিনিস ওষুধটা অত্যন্ত কার্যকরী হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। বিশেষ করে সিজারিয়ান বা কঠিন প্রসবের পর উপযোগী, যাদের সিজার হয়েছে তাদের পরে এবং কঠিন প্রসবের পরে এটা আমরা ব্যবহার করতে পারবো এবং ব্যবহার করে থাকি বা করব। অতিরিক্ত রক্তক্ষরণ এবং দুর্বলতা। যদি অতিরিক্ত রক্তক্ষরণ এবং দুর্বলতা হয় তো সেক্ষেত্রে আমরা কী কী মেডিসিন ব্যবহার করব? যেমন বাচ্চা জন্ম দিল, নবজাত শিশুকে জন্ম দিল যে মা, তার ক্ষেত্রে আমরা অতিরিক্ত রক্তক্ষরণ এবং দুর্বলতায় আমরা কী কী ওষুধ ব্যবহার করতে পারবো? সেক্ষেত্রে আমরা চায়নাকে ব্যবহার করব। যে প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বা অন্য কোনো তরল ক্ষয়ের কারণে যদি দেখা যায় যে চরম দুর্বলতা, চোখে অন্ধকার দেখা এবং কানে ভো ভো শোনা, সামান্য যে কোনো ভো ভো সমস্যা ভোগেন, এই ধরনের যদি ক্লান্তি দূর করা বা জাদুর মতো কাজ করাতে চাই বা এই ওষুধটাকে আমরা ব্যবহার করব সেই ক্ষেত্রে। এরপরে আছে স্যাবাইনা। তো প্রসব পরবর্তী রক্তক্ষরণ যদি উজ্জ্বল লাল এবং চাকা চাকা হয়, ভালো করে আমরা এখানে মনে রাখবো, একটু ডিফারেন্টভাবে মনে রাখবো, যে যদি স্যাবাইনার ক্ষেত্রে দেখবো কি উজ্জ্বল লাল, যেমন মিলিফোলিয়ামের মতো উজ্জ্বল লাল, টকটকে লাল, এটা কিন্তু উজ্জ্বল লাল বলছে, আর মিলিফোলিয়াম হলো টকটকে লাল। দুটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। জানি না এই পার্থক্য আপনারা ধরে রাখতে পারলেই পার্থক্য করতে পারবেন। তো একটা হলো উজ্জ্বল লাল আর একটা হলো এখানে স্যাবাইনার ক্ষেত্রে উজ্জ্বল লাল আর মিলিফোলিয়ামের ক্ষেত্রে টকটকা লাল এবং চাকা চাকা হয়, এই রক্তটা চাকা চাকা হয়। সেই ক্ষেত্রে যদি আমরা কোমর থেকে তলপেট এবং উরু পর্যন্ত এই ব্যথাটা যদি ছড়াই যায়, তখন চারিদিক ছড়াই পড়ে বা ছড়াই যায়, তখন আমরা এটাকে ব্যবহার করবো স্যাবাইন। আর আরেকটা আছে সিকেলিকা। জরায়ুর সংকোচন ঠিকমতো না হওয়ার কারণে যদি একটানা কালচে এবং পাতলা রক্তক্ষরণ হতে থাকে এবং মায়ের শরীর ঠান্ডা থাকা সত্ত্বেও তিনি গায়ে কাপড় না রাখতে চান, তবে এটি আমরা ব্যবহার করতে পারি। তো একটু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ডিফারেন্স আছে। দেখেন, ওষুধ আসলে হোমিওপ্যাথি ওষুধগুলো সিলেকশন করা কত কঠিন। তো এখানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটার একটা স্বতন্ত্র আছে। তো এই জন্য গভীরের ডিপে না চিন্তা করলে, গভীরের লক্ষণগুলো মনে না রাখলে, সিমটমগুলো মনে রাখতে পারলে আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারবো না, সঠিক ওষুধ দিতে পারবো না। তো সিকেলি করে কী বলতেছে, জরায়ু সংকোচন ঠিকমতো না হওয়ার কারণে যদি একটানা রক্ত যায়, কালচে রক্ত এবং পাতলা রক্তক্ষরণ হতে থাকে এবং মায়ের শরীর থেকে মায়ের শরীর ঠান্ডা থাকা সত্ত্বেও
যদি তিনি গায়ে কাপড় রাখতে না চান, নাক্সপমের মতো, নাক্সপম যেমন কাপড় গায়ে রাখতে জড়াই রাখে কিন্তু সবসময়, আর এখানে রাখতে না চায়, হ্যাঁ, তবে এটি প্রয়োজন পড়বে। আবার প্রসবের পরবর্তী যে মানসিক সমস্যা, সেগুলোর ক্ষেত্রে আমরা কী মেডিসিন ব্যবহার করতে পারি? যদি সন্তান জন্মধারণ করার পরে তার মানসিক একটা স্টেজে যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে আমরা কী কী ওষুধগুলো ব্যবহার করবো? সেক্ষেত্রে আমরা সিপিআরকে ব্যবহার করতে পারবো। সিপিআরকে কখন ব্যবহার করবো? সিপিআর সিমটম মিলাবো। যে প্রসবের পর অনেক সময় মায়ের মধ্যে চরম উদাসীনতা দেখা যায়, হ্যাঁ, নিজে নবজাত শিশু এবং স্বামীর প্রতি তীব্র অনীহা যদি দেখি আমরা পাই, এবং খিটখিটে মেজাজ এবং জরায়ু নিচের দিকে নেমে আসছে এরকম একটা অনুভূতি, যদি এই সবগুলো আমরা পাই, সিপিআর আরও অনেক সিমটম আছে কিন্তু আমি সংক্ষেপে এগুলো বললাম, যদি এর সাথে আমরা মিলাইতে পারি তাহলে আমরা সিপিআরকে চয়েস করতে পারবো। এরপরে আরেকটা ওষুধ আসে, সেটা হলো কি পালসেটিলা। যদি মা যদি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন, খেয়াল করেন, মা যদি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন, সামান্য কারণে কেঁদে ফেলে, হ্যাঁ, এবং খোলা হাওয়া পছন্দ করেন, ওই যে সিপিআর মানে পালসেটিলা খোলা হাওয়া পছন্দ করে, তারপরে পানি পিপাসা কম, তারপরে পিপাসাহীনতায় ভোগেন, হ্যাঁ, মানে খোলামেলা পছন্দ করেন, তারপরে ঝাল একটু পছন্দ করেন, এইসব লক্ষণের সাথে মিলে যদি আমরা এটা দেখি যে বেশি আবেগপ্রবণ এবং সামান্যতেই কেঁদে ফেলে, আবার সান্ত্বনা দিলেই রাগ কমে যায়, তো সেই ক্ষেত্রে আমরা পালসেটিলাকে চয়েস করব। আবার যদি নবজাত শিশু জন্ম পরে যদি মায়ের স্তনের দুধ যদি মানে আমরা কম দেখি বা স্তনের দুধের সমস্যা হয়, এরকম তো আমরা অহরহ পাই চেম্বারে, তাই না? অহরহ আসে না রোগী এরকম, তবে অনেকেই না জেনে কিন্তু আসে না হোমিওপ্যাথির কাছে। আসলে হোমিওপ্যাথি মনে করে কি যে অ্যালোপ্যাথি যেরকম চোখ, কান, নাক, গলা, নিউরো প্রত্যেকটা একটা আলাদা আলাদা চ্যাপ্টার আলাদা আলাদাভাবে দেখানো হয়, ঠিক রোগীরা এরকমভাবে হোমিওপ্যাথিকেও এরকমভাবে মানে জাজ করে যে মনে হয় আমি এটার জন্য যাচ্ছি, এটা ভালো হবে, অন্যগুলো মনে হয় আর ভালো হবে না, সেজন্য সে একটা করেই বলে। তখন আমাদের রোগীলিপি করার সময় এই জিনিসটা আমি তো আমার প্র্যাকটিক্যাল পড়ে, তো আমার মাঝে মাঝে রোগী চলেই যায় যে এত কথা জিজ্ঞেস করা লাগে আর হোমিওপ্যাথিতে এত সময় লাগে। তো এই যে জিনিসটা, এটা না জানার ক্ষেত্রে হয়, হ্যাঁ, এটা না জানার ক্ষেত্রে হয়, আর হোমিওপ্যাথির গুরুত্ব ক্ষেত্রে অনেক সময় হয়, তার ভিতরে গুরুত্ব, হোমিওপ্যাথির যে গুরুত্ব, হোমিওপ্যাথি না বোঝার কারণে এই জিনিসটা হয়। তো যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। এখন আমরা এই যে স্তনের দুধ যদি আমরা কম হয়, যদি সন্তান প্রসবের পরে মায়ের দুধ যদি বুকে কম আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কী কী মেডিসিনগুলোকে মানে পাশাপাশি কী কী মেডিসিন আমরা ব্যবহার করতে পারি সেটা আমি বলছি। যে স্তনের দুধ কম হইলে ফাইটোলক্ষকে আমরা একটা স্তন দুধ জমার কারণে যদি শক্ত, মানে যদি স্তন দুধ জমার কারণে স্তনে কোনো সমস্যা হয়, যদি দুধ কম না আসে তা না, মানে যদি সমস্যা হয়, কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আমরা কী ওষুধ ব্যবহার করতে পারি? যে স্তন অত্যন্ত চাকার মতো শক্ত হয়ে যায়, গরম এবং প্রচণ্ড ব্যথা, সেই সাথে স্তন থেকে সারা শরীরে, বিশেষ করে পিঠে এই ব্যথাটা ছড়াই পড়ে, তখন আমরা ফাইটোলক্ষাকে, এবং ফাইটোলক্ষা এমন একটা মেডিসিন যে স্তনের ক্ষেত্রে, স্তনের যত সমস্যা, মানে যত ধরনের সমস্যার ক্ষেত্রে, স্তনের যত ধরনের সমস্যা আছে সব ক্ষেত্রে ফাইটোলক্ষার ভূমিকা অনেক 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 গুণ বেশি, অনেক অনেক গুণ বেশি। আর একটা হলো কি রিসিনাস, হ্যাঁ, রিসিনাস কমিউনিসে যদি আমরা দেখি যে প্রসবের পর স্তনে পর্যাপ্ত পরিমাণ দুধ না আসলে, হ্যাঁ, দুধের পরিমাণ বাড়তে, এটা আমরা রিসিনাস কমিউনিসকে আমরা ব্যবহার করতে পারি। এরপরে আর্টিকা ইউরেন্স আছে, আর্টিকা ইউরেন্সের সিমটম মিলে যদি আমরা পাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এটাকেও ব্যবহার করতে পারি। তো এই সব জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি, আমরা প্র্যাকটিক্যাল লাইফে অনেক উপকারী হবে এবং অনেক কাজে আসবে আমাদের। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং আমার সাথে থাকার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।